হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সরস্বতী পুজো উপলক্ষে আমাদের নলগড়া হাই স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে নাটক অনুষ্ঠান হয়েছিল, তোমাদের সাথে তার কিছু ক্লিপ শেয়ার করলাম। স্কুলে 6 থেকে 8, 9 ছেলে মেয়েরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রামের সুমতি নাটকটা অভিনয় করেছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখে নেওয়া। যারা আমার চ্যানেলে নতুন আছো, তো তারা আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করতে ভুলো না। ওই আপন মনে কি বলছো শুনি? কাছাইতে যাবে না বুঝি? কে বলেছে কাছাইতে যাব না? এই তো বেরোচ্ছি। তা তুমি বুঝি মন্দিরে গিয়েছিলে? হ্যাঁ গো হ্যাঁ, মন্দিরে। মুখ হা করো, মায়ের প্রসাদী না। আমাকে জমিদার বাবুর স্কুলে ভর্তি করিলাম। তা তুমি বুঝি মন্দিরে পুজো দিতে গিয়েছিলে? তাই নয় গো, আজ মঙ্গলবার। জানো তো, প্রতি মঙ্গলবার আমি তোমার, রাম আর গোবিন্দের মঙ্গলের জন্য জমিদার বাবুর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তোমাকে বলবো রায়নী। কি কথা গো? এমন তো আমার নিজের ভয় নয়। তুমি তাকে এত ভালোবাসো কেন? তা জানি না, যাও। হ্যাঁ, আমি কিন্তু সব জানি না রায়নী। তুমি? হ্যাঁ আমি। তুমি যখন এ বাড়ি থেকে আমার স্ত্রী হয়ে এলে, তখন তোমার বয়স মাত্র 13 বছর, আর তখন রেমোর বয়স মাত্র 2.5 বছর। ওই 2.5 বছরের ছোট রামকে রেখে ছোট শাশুড়িমা স্বর্গে গেলে। স্বর্গে যাওয়ার আগে ওই ছোট রাম আর এই সংসারটাকে আমার হাতে তুলে দিয়ে বলে গেলেন, দেখো বৌমা, এদের তুমি দেখো। তাই তো তোমার এই সংসারের প্রতি, রেমোর প্রতি এত টান, এত স্নেহ, এত ভালোবাসা, তাই না রায়নী? ঠিক তাই। তা তোমাকে একটা কথা বলে শোনো রায়নী। একমাত্র তোমার আশ্রমে রেমো যেন বেভয় উঠে পড়েছে। ঘরের পেয়ারা গাছটা তো রফা রফা করেছে। কি? শুধু তাই নয়, গ্রামের লোকজনও তার ভয়ে জড়সড়। কখন যে কার কি ক্ষতি করে। বড় বাবু, শুধু বৌদিমণির নয়, এবছর সারা গাজরে ঘরে ঘরে জ্বর। আরে গাধা, তোকে তো আমি নির্ভয় ডাক্তারের কাছ থেকে জয় ওষুধ আনতে বলেছি। দেখছিস না তোদের বৌদিমণির কেমন জ্বর এসেছে? নেত্য গেছে বড় বাবু। নেত্য? হ্যাঁ গো হ্যাঁ, নেত্য। এতক্ষণ এসে ফিরল বলে। কেন গেল সে? বিনা ওষুধেই আমার জ্বর সেরে যাবে। উফ, আমি খুব চিন্তায় পড়লাম। নেত্যকে ওই ডাক্তার ওষুধ দেবে বলে আমার মনে হয় না। নেত্য তো গেছে ডাক্তার বাবুকে ডাকতি। মাকে না দেখে ডাক্তার বাবু ওষুধ দেবে কেমন করে? ওই তো নেত্য আসছে। কই, তার সাথে কই ডাক্তারবাবুকে দেখছি না যে? তাই তো। কি হলো রে নেত্য? ডাক্তার বাবু বুঝি আসেনি? না, সে ভিন হয়ে গেছে। সেখানে তার 100 টাকা বিজি, আর এখানে মাত্র তার 50 টাকা বিজি। আরে বাবা, আমি সেই 100 টাকাই দেব। টাকার চেয়ে জীবনের দাম অনেক বড়। তুই যা নেত্য, যেভাবেই হোক ওই হতচ্ছাড়া ডাক্তারটাকে ধরে আনা চাই। কই নেত্য, দাঁড়িয়ে রইলি যে? হ্যাঁ বড় বাবু, এই যে যায়। তুই একটু দাঁড়া নেত্য, তোর সঙ্গে আমিও যাবো। রেমোটা কোথায় কি করছে রে বলো? কি আর করবি? ওই তো উঠোনের পেয়ারা গাছতলায় বসে কি যেন করছে সে। কি? পাখির খাঁচা তৈরি করছে। হ্যাঁ তাই তো। ওরা লক্ষ্মী ভাইরা আমার যাচ্ছে। কে শুনছে তোমার কথা? এ বাবা, আমার বাজানো পড়ে যায়। সরে যাও বৌদি। শ্রী ভাই শ্রী, আমি তোর গুরুজন। গুরুজনের কথা শুনতে হয়, এভাবে আমার তো বলতে নেই। কোথায় যাচ্ছ কাকা? খাঁচা বলবে না? ফিরে এসে বলবো। না, বাধা দিচ্ছ কেন বৌদি? আমাদের জন্য তোমাকে বাঁচতে হবে না বুঝি? ওষুধ না খেলে কি কোনো রোগ সারে? না কেউ বাঁচতে পারে? মনে রেখো, তুমি শুধু আমার বৌদি নও, তুমি আমার মা। মাকে বাঁচিয়ে রাখাই তো ছেলের ধর্ম। ওগো, কেন তুমি রামকে পাঠালে? আমি কি করব? ছোকরা বলেছি। হ্যাঁ, ওর সাউন্ডটাই আসতে হয়। ও একটু আস্তে কথা বলে। ভালো ওষুধ নিয়ে এখনই চলুন আমার সাথে। বৌদিকে দেখে আসবে। আর যদি জ্বর না ছাড়ে, তাহলে আপনার একদিন, আমার একদিন। কি করবে? আপনার বাগানের ওই ছোট আম গাছগুলো ফুলে ভাই সব নষ্ট করবো। আজ রাতে একটাও থাকবে না। আর কাল এসে আপনার এই ডিসপেন্সারি শিশু বোতলগুলো ভেঙে গুঁড়ো করে যাবো। গুঁড়ো?
সবাইকে তাক লাগিয়ে দেবো, তাই না কাকা? হ্যাঁ রে গোবিন্দ, তাক তো লাগাবোই। আচ্ছা, তোর মাকে চাইলে? মা ওই তো নদীতে স্নান করতে গেছে। দেখলি তো, সেখানে তো আমি তোমাকে ডাকতেছি গিয়ে না সমস্ত নদী চান করবো, আর তোর মাকে শুদ্ধ হয়ে উঠতো বল। তাই তো, তুমি না থাকলে মাকে বাঁচানোই যেত না। এই রে, দিদি তো আসছে, আর তার সাথে সেই হ্যাঁ বড় বাবু, একটা শিবের ষাঁড় আমাদের বাগদিপাড়ার ফসল নষ্ট করত। সবাই মিলে সেই ষাঁড়টাকে একটা গাছেতে বেঁধে রেখেছিল, কিন্তু ছোট বাবু তাদেরকে সেই ষাঁড়টাকেই ছেড়ে দিয়েছে। সে কি? ষাঁড়টা এতই রেগে আছে, তার কাছে কেউ ফিরতে পারছে না। হ্যাঁ রে, তোর ষাঁড়টাকে খেতে দিয়েছিলিস? না বড় বাবু, দুদিন তাকে কিছুই খেতে দেওয়া হয়। এই তো তোদের মহা দোষ, এবং ওই জন্যই ষাঁড়টাকে ছেড়ে দিয়েছিল। ছোট বাবু আমার খাবার কোথায় নারায়ণী? আমি শুতে চললাম বৌদি। ওই তো রেবা খেলো না যে, ও আমার সাথে খাবে। ওকে নিয়ে আর পারা গেল না। আসছে ওনাকে আচার মেরেছে, বাগদিপাড়া একটা ছেলেকে ন্যাকড়ার মতো ঘুরিয়েছে, বাগদিপাড়া একটা বড় ষাঁড়কে ছেড়ে দিয়েছে, যেন অভিযোগের মিছিল। তুমি ভালোভাবে খেয়ে নাও, ও সম্বন্ধে আমাকে আর কিচ্ছু বলো না। তুমি সবাইকে বলে দাও যে যা পারে তাকে শাস্তি দিই, আমরা কোনো রকম প্রতিবাদ করবো না। ওর সাথে তোমার অভিমানের কথা, কেউ কিছু বললে সহ্য করতে পারবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ কয়েক মাস সুরধুনিকে নিয়ে জামাই বাবাজির বাড়িতে চেয়েছি। থাকা, খাওয়া দাওয়া কোনো কিছুরই অভাব নেই। আমার সুরধুনি বলছে, মা গো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মেয়ে জামাই আমার বড় ভালো, কিন্তু জনগোষ্ঠীর বুড়া ওই রেমু চূড়া আমাকে দেখেই যেন তার পিঠে চলে যায়। অবাক কোনটাই যেন তার মুখে আটকায় না। সুন্দরের হাতে দু-তিন হাত লম্বা একটা অসুস্থ চারা। পৃথিবীর কাছে ঘুরবে নাকি? ভোলা, কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভোলা, তুই কোথায় যাবে? এখানেই চারা গাছটা পুঁতবো। আর চারা গাছটা সত্যি ছোট বাবু, কি তোমার বুদ্ধি! আরে গোবিন্দ, হাঁ করে কি দেখছিস? চারা গাছটা ধরে জল দে। এই যে দিচ্ছি কাকা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমরা কি করছো রা? গাছ পরম বন্ধু, মানুষের প্রাণ বাঁচায়। অসুস্থ গাছের চারা এটা, বড় হলে ছায়া দেবে। ছায়া? হ্যাঁ। রাম রাম, গোবিন্দ গোবিন্দ, না কাউরি হাত পাচ্ছি না দেখছি। ওরে নারায়ণ, এত দূরে সব গেলি কোথায়? আমি বাসার সবজি কাটতে গিয়েছিলাম মা। ওসব কি হবে রে ভোলা? বেড়া দেওয়া হবে। বেড়া? হ্যাঁ বৌদি, গাছ লাগালে বেড়া দিতে হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখ নারানি, চেক দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠোনের মাঝখানে অসত্য গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আর ওদিকে হতচ্ছাড়া ভোলারও কাণ্ডটা একবার দেখ। একটা অস্ত বাঁশ গাছ নিয়ে এসে হাজির হয়েছে, বেড়া দেবে বেড়া। কি যে তুই পাগলামি করিস না না, হেসে আর বাঁচিনি। উঠোনের মাঝখানে কি কখনো অসত্য গাছ হয় রে বোকা? হবে না মানে? তার বাপ হবে, চমৎকার ঠান্ডা ছায়াও দেবে। বড় হলে ডালে গোবিন্দের জন্য একখানা দোলনা টাঙিয়ে দেবো। তাহলে তো বেশ মজা হবে। দেখ নারানি, চেক দেখ, কেমন খটখট ঠক ঠক করে বাঁশ কাটছে। কই, তুই যে কিছু বলছিস না নারানি, তবে কি তুই চাস ওইখানে অসুস্থ গাছ হোক? মা, খুব চিন্তা করছো কেন? উঠোনের মাঝখানে কি কখনো অত বড় অসত্য গাছ হবে? নাকি ওর কি শিকড় বাকড় আছে যে গড়া গড়া জল ঢাললে এই গাছটা ফলে যাবে? দেখোই না, গাড়ি তো মরে যাবে। শুকুবে না ছাই হবে। ভালো চাকরি উপরে ফেলে দিকে নারানি। খবরদার মা, বাবা তো তাহলে আর কারোর মুক্তি থাকবে না। আমার জীবন কেন রে নারানি? হতচ্ছাড়ি। মা কোথায় গো? ছুটে এসো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওই যে নারানি এলো বলে। কি হয়েছে রে নেত্তু? চেঁচাচ্ছিস কেন? দিদিমা যে কি? ছোট বাবু চারা গাছ উঠে ফেলে দিয়েছে। স্কুল থেকে ফিরে এসে কাউকে আর বাঁচতে দেবে না। এবারে ঘরে চলে, খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এবার ঘরে চলো। কোথায় কোথায় সেই গাছটা? ওই যে ওই। ইস, গাছটাকে উপড়ে মুচড়ে পুরো ছিঁড়ে দিলে মা। শান্ত বাবু, কানের কাছে ঘ্যালো ঘ্যালো করিস না। তাহলে পান্তা ভাতে পোকা পড়েছে। আদি খেতা যত সবই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখন কি আর বলছে? বৌদি, আমার গাছ। এদিকে আয় বলছি। না, যাবো না। কই, কোথায় আমার গাছ? আয় না এদিকে বলছি। ওই যে ছোট বাবু আসছে, আমি যাই।
এই নদীর জলে ডুব দিয়ে মুখ। নাইতে যাবো? আর ফিরবো না। কেন বৌদি? তোর জ্বালায় আমার মা তরকারিতে তুমি লঙ্কা দিয়েছিলাম মাত্র। দিয়ে তো কাণ্ড। শোনো মা, নাইবা দিলে তুমি লঙ্কা, কেউ যখন খায় না তখন। তুই চুপ কর না রানী, রান্না শিখতে যাস না। চুল পাকানো মেয়ে করে তোর মতো পিঠের মেয়ের কাছে রান্না শিখতে হবে? ঠিক আমাকে। হ্যাঁ হ্যাঁ, ওই ডাইনি বুড়িটাই ইচ্ছা করে তরকারিতে উছাল দিয়েছে। আহ রাম, তুই চুপ কর না। যাই আবার নতুন করে রান্না করে খেতে দিবি। হয়েছে। ভাই রে, কোথায় তুই? দেখছিস না ওই ছোড়াটা আমাকে বুড়ি ডাইনি বুড়ি বলে এ বাড়ি থেকে দূর হয়ে যেতে বলেছে। না না, এভাবে জামাইয়ের বাড়িতে না থেকে পথে পথে ভিক্ষে করা আর গলায় দড়ি দেওয়া শতগুলি ভালো। শুরু ধরি রে, আয় মা, আমরা যাই। এই বাড়িতে আর জলস্পর্শও করবো না। কোথায় যাচ্ছ মা? না, বাধা দিস না রানী, আর তোদের ঘরে থাকবো না, তোদের ঘরে শোবো না। কেন মা? খিদে পেয়েছে। কি হয়েছে? আমি তো কিছু করিনি। মা, কাকার যে খুব খিদে। বৌদি, কি খাবো? জানি না, জায়গা থেকে। না, যাবো না, আমার খিদে পাই না বুঝলি। আমাকে জ্বালাতন করিস নে রাম। নেত্য আছে, তাকে কে বল। নেত্তরি, কাকার জন্য খাবার নিয়ে এসো। নেত্য, কোথায় আর যাবো ডাক্তার? যাচ্ছিলাম আমার গণিত শ্যামলাল ঠাকুরের বাড়িতে। তার বলতে শ্যামলাল ঠাকুরের ওই বুড়ি শাশুড়ি দিগম্বরী তার পিতৃদেবীর উদ্দেশ্যে সব 12 জন ভোজনের সংকল্পনা করেছে। আমাকে 100 টাকা বকশিশ দেবে। তাই জেলেরা মোটা জাল এনে বাবুদের পুকুরে চেপে চেপে মস্ত বড় রুই মাছ ধরবো। কার্তিক গণেশ ছোটবাবু রামলাল ঠাকুরের পোষা দুই রুই মাছ। ও জাত শত্রু, কবে যে ছোড়াটা মরবে আর আমার ঘরে বাতাস লাগবে শুধু তাই ভাবছি। ঠাকুর এখনো বাসি মুখ ধুইনি। যদি সত্যিই তুমি থাকো তাহলে তো রাত্রি না পোহায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে মাছি, তুমি তো মা, তুমি মা হয়ে ঠাকুরের কাছে কেন করবো না বাছা? আজ হয়তো আবার সে ভগবান থেকে মেরে দাঁড়াবে। না মা, আমি নিজেই তাকে পুকুরে জাল ফেলতে পাঠিয়েছি। তাছাড়া তোমার জামাইও তাকে হুকুম দিয়েছে। 2-3টে বড় বড় পুকুর, কত মাছ চারিদিকে কিলবিল করছে। দেখো সে বাবাকে রাখো, বড় মাছ নিয়ে আসছে। মাছ ধরে এনেছি মা ঠাকুরন, এই না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি এ যে প্রকাণ্ড রুই মাছ! তা হ্যাঁ রে বাবা, এর আমি কার্তিক গণেশ নাই তো? একে তুই ঘাট থেকে ধরিস নি? হ্যাঁ মা ঠাকুরন, এই ঘেঁটো রুই, বড় জবর রুই। এই মা ঠাকুরন তো এই মাছটাকে ধরতে বলেছিল। হাই বাপ, এ কি করলে দিদিমা? ছোটবাবু কার্তিক গণেশের কথা পাড়ায় সবাই জানে, তুমি জানো না? জেনে শুনে ইচ্ছা করে এই মাছটি তুমি ধরতে বললে। না না, তুমি লুকিয়ে ফেলো। ছোটবাবু আশেপাশে কোথাও আছে। বৌদি গো, তুমি কি করলে? এ যে আমার গণেশ। গণেশ রে, গণেশ, তুই আমার গণেশকে কোথায় পেলি? রাম রাম, কাঁদতে কাঁদতে ছোটবাবু যে জ্ঞান হারিয়ে ফেললো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সব তোমারই খেলা। কি আছে নারায়ণী? হ্যালো, বড়বাবু গো, তুই কোথায়? ছোটবাবু মার কি আর বলবে? এখনো পুজো শুরু হয় না? আমার 100 ঘাট হয়েছিল জামাই বাবাজি, কিন্তু কেমন করে জানবো বলো? আসবি তো। বামন ভোজনের জন্য আরে একটা হয়ে মাছ যাবি তো। সাত গোষ্ঠী অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। ওই মাছটা কি তবে? হ্যালো, হ্যাঁ বড়বাবু, ওই সেই ছোটবাবুর গণে। আমি পুজোর সামনে বসে আছি, ভিডিও করছি। হ্যাঁ, ওই পুঁজি আয়, মন্থরায় সামনে কত আয়। নষ্টের গোড়া। রাম, আমি জানতাম না ভগে এভাবে রাগে গণেশকে মেরে ফেলবে। রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এমন কাণ্ড ঘটবে জানলে বামন খাবার কথা মুখে মানতাম না বাবাজি। এখন যা দেখছি সব দোষ আমারই। হাত জোর করে বলছি, আমাদের না হয় কোথাও পাঠিয়ে দাও বাবাজি। আমাদের এখানে একটা ব্যবস্থা তুমি করে দিতেই হবে। অবস্থাটা দেখছি। একমাত্র ছেলে, আর ভবিষ্যতের কথা তো আমাকে ভাবতেই হবে।
চোখের জল কি ফুরিয়ে যাচ্ছিল। কি নিতুন